আসলে তখন ভালোবাসার মতো একটা বয়স হয় না, একটা মানে 6 এ পড়ো একটা মেয়ের ভালোবাসার মতো কোনো বয়স হয় না। ওটা একরকম ভুল হতে পারে, যেটা লাইফে ফার্স্ট আমি ভুল করেছি। ক্লাস 6-এ? হ্যাঁ। কিভাবে হলো সম্পর্কটা সেটা? সম্পর্ক বলতে আমি তখন মানে ভালোবাসা মানে এই সব কিছুই বুঝতামও না, আর তখন ভালোবাসিও নি। বিয়ের পরে একরকম, তার প্রতি আমার আস্তে আস্তে ভালোবাসাটা হয়। ও আমাদের বাসা হচ্ছে মানে মাঝখানে একটা গলি, এই পাশে 2 তলা আমাদের বাসা, ঢাকা খিলগাঁওতে তখন। আচ্ছা। আর ওই পাশে ও 4 তলায় থাকে। ও হয়তো ফ্রেন্ডদের নিয়ে থাকতো। তো আমি একদিন বারান্দায় দাঁড়িয়ে চুল আসলাচ্ছি আর মানে গান টান গাইতেছি। আমি একটু চঞ্চল টাইপের ছিলাম। তাকায় দেখি, উপরের দিকে তাকাইছি, দেখলাম একটা ছেলে তাকায় আছে আমার দিকে 4 তলায়, মানে এক ধ্যানে তাকায় আছে আর মিট মিট করে হাসতেছে। তো আমি কেমন বাজে লাগলো, আমি নিচের দিকে তাকাইলাম। তো ওইদিকে তাকাবোই না, নিচে তাকাই দেখি ওই ছেলেটাই। খিরে ব্যাপার কি, এবার আবার উপরে তাকাইলাম, হ্যাঁ আছে। কাহিনী কি, মানে নিচেও যে ছেলেটা, উপরেও সেই ছেলেটা। এখন আমি জাস্ট চেহারাটা মিলাচ্ছি যে এটা কি করে সম্ভব হয়। আমি জোর দিয়ে ঘরে আসছি, এসে ভাবিকে ডাক দিয়ে নিছি। ভাবি দেখে যাও একটা মজার জিনিস। কয় কি? আমি মানে ভাবিকে দৌড় দিয়ে যখন ডাকতে আসছি, নিচে যে ছিল ও চলে গেছে। আচ্ছা। ও আমার দিকে তাকায় ছিল। ওরা দুইজনে আমাকে পছন্দ করতো, বাট আমি তো আর জানি না। ওরা দুইজন মানে আমাকে বলছে বন্ধু, এখন জানি না বন্ধু কিনা। তো আমি ভাবিকে ডেকে নিয়ে যখন দেখাইলাম, ভাবি দেখো ওই উপরে যে ছেলেটা তাকায় আছে এদিকে, ওই ছেলেটা মানে সেম চেহারা, নিচে একজন দাঁড়ানো। কই কই নিচে কেউ নাই তো। ও বুঝছি ব্যাপার, তুমি আমার আসলে পছন্দ করো, মানে আমাদের পছন্দ হয় কিনা এটা দেখানোর জন্য ডাইকে আনছো না। ফাইজলামের বুদ্ধি মাথা থেকে ছাড়ো। হাসতে হাসতে ভাবি চলে আসলো। আমি তো ভাবি কি বলতেছে, এই কি বলে না বলে, এসব ছেলে পাত্তা আছে আমার কাছে। আর মানে আমি তখন মানে কারোর সাথে কোনো কথা বলা ভালো লাগতো না ব্যাপারটা। এমনি সবার সাথে যেমন ইজি এইভাবে কথা বলতাম। তো প্রতিদিনই দেখা যায় যে আমি কখন কখন ওইদিকে যাই, মানে বাসার ছাদে যাই, আমাকে ফলো করে। দুইজনই আমাকে একসাথে ফলো করে। ও বেশি ফলো করে হচ্ছে আমার হাজবেন্ড। ওই উপরে যে ছিল ওর নাম হচ্ছে সোহেল। তো একদিন আমার স্কুলের সামনে এসে প্রায় কিছুদিন এভাবে ফলো করতে আসছে, মানে সরাসরি দেখা হয় না, আর কিছু বলতে পারে না। তো একদিন স্কুলের সামনে একটা গাড়ি নিয়ে আসে, আমি স্কুল থেকে বের হয়েছি, তো গাড়ির গেটটা খুলে দিয়ে বলতেছে ও ভিতরে বসা। বলতেছে আপনি একটু উপরে উঠে মানে ভিতরে উঠে আসেন আপু, আপনার সাথে 2টা কথা আছে। বললাম তাহলে গাড়িতে উঠতে হবে কেন, আপনি নামেন। পরে বলতেছে আমি নামবো না আপু, এখানে তো আপনার স্কুল, এটা আমি জানি, আপনি ওকে চিনছেন, আপনার বাসার সামনের বাসাটাই তো আমার, ভয় পাচ্ছেন কেন। আর আমি জাস্ট সামনে যেখানে একটু ফাঁকা আছে, অন্য কোনো লোক আছে, আপনার বান্ধবীরা নেই, এখানে নিয়ে কথা বলবো, না হলে আপনার বান্ধবীরা আপনার বাবা মাকে বলে দিতে পারে, উল্টাপাল্টা একটা বেজাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কি বলবেন, এত কি কথা আছে। বলতেছে না আপু জাস্ট 2 মিনিট আপনি চলেন, একটু সামনে যাই আপনি চলে আসেন। আচ্ছা ঠিক আছে। বললো যে আপনার হাত স্পর্শ করবো না, ভয় নাই, এটা সেটা। উঠলাম ঠিকই, আমাকে আর কিছুই বল নাই, গাড়ির ভিতরে আর কোনো কথাও হয়নি। নামার পরে ও আমাকে নিয়ে গেছে কোথায়, এটা কাজী অফিস ছিল। আমি তো অবাক হয়ে গেছি, একটা রুম, বাসার মতো আর কি। ভিতরে ঢুকলাম, দেখলাম একজন হুজুর বসা, সামনে টেবিলের উপরে খাতা টাতা কি কি নিয়ে, মানে কাগজপত্র নিয়ে বসে আছে। 2টা মেয়ে ছিল, 3টা ছেলে ছিল। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কি বলবেন বলছিলেন, সামনে বইলা সামনে করতে করতে এখানে আসলেন, এখন তো কিছু বলেন না এই পর্যন্ত, কি হয়েছে। তো বলতেছে আমি তোমাকে ভালোবাসি, তুমি বাসো কিনা আমার জানার দরকার নেই, যেদিন বাসবা সেদিন তুমি আমার সাথে সংসার করো, সমস্যা নেই, কিন্তু
তো তুমি আমাকে ভালোবাসার আগে আমি তোমাকে পেতে চাই। বললাম, মানে এটা কেমন ধরনের কথা? বলতেছে তুমি আমাকে বিয়ে করো, এখানে জাস্ট এটা কাবিননামা, এখানে সই দিয়ে দাও আর কবুল বলো, তোমার বাসায় তোমাকে পৌঁছে দিচ্ছি, তুমি চলে যাও। জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট রেখো ও যোগাযোগটা রেখো, এইটুকু বলবো। তুমি যেদিন তুমি ইচ্ছে করো যে হ্যাঁ আমি এখন আপনাকে আমার ভালো লাগে, আমি সেদিনই তোমাকে আমি হাজবেন্ডের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো। আমি তো না, এটা হতে পারে না, আমি কেন আপনাকে বিয়ে করব, এটা সেটা আমি মানতে চাচ্ছি না দেখে। আর ওইদিকে আমার বাসায় তো যেতে দেরি হচ্ছে, আমার বাবা তো আমার আম্মুকে মেরেই ফেলবে একরকম। আমাকে এতটা ভালোবাসে, আমাকে এক পলক না দেখলে আব্বু থাকতে পারে না। তো আমি চিন্তা করতেছি আমার বাসার কথা, আর ও আমার এইখানে আটকায় রাখছে যে বিয়ে না করে এখানে সাইন না দিলে আমি বেরোতে পারবো না। ও কান্নাকাটি করতেছে, হাত টাত কেটে ফেলার জন্য ইয়ে করতেছে, ঠিক আছে, বোতল একটা ভাঙে হাত কাটার জন্য চেষ্টা করতেছে, সবাই ধরে রাখছে। ওই ছেলে যে 3টা ছিল ওরা আইসা ধরছে, এই কি করতেছিস, পাকামি করিস না আপু, দেখেন ওর জীবনটা এখন আপনার হাতে, সবাই মিলে বুঝাচ্ছে আমাকে। ওনার তখন বয়স কত? আপনার সাথে ওনার ডিফারেন্সটা কত? প্রায় 12-13 বছর হবে। 12-13 বছর। আপনি তখন কোন ক্লাসে পড়েন বললেন? তখনও অনেক বড়। আচ্ছা, আপনি তখন কোন ক্লাসে পড়েন? আমি তখন ক্লাস 6-এ। আর ও ছিল উনি কি করেন তখন? ওর 3টা ব্যবসা ছিল, একটা হচ্ছে টেস্টিং সল্টের কারখানা ছিল। উনি নিজে ব্যবসা করতেন? হ্যাঁ। তার উনি একজন ব্যবসা করছেন, তার যথেষ্ট ম্যাচিউর, এবং আপনি হচ্ছে মাত্র স্কুলে ক্লাস 6-এ পড়েন। আচ্ছা, এরকম পাগলামি করছেন ওই কাজী অফিসে, তারপরে কি হলো? তো কাজীও নারাজ দিয়ে আমার বিরুদ্ধে যে উনি বিয়ে দিতে পারবে না এরকম বলাতে কাজীকে অনেক বকাটকা দিচ্ছে, এই করছে। তো আমি মনে মনে চিন্তা করলাম বাসায় তো আমার যেতেই হবে, ওদের কথাটা বড় কথা না, এইখানে সই দিচ্ছি না, কি করতেছি আম্মু আব্বু তো দেখতেছে না, যাক সই দিয়ে আমি এইখান থেকে আগে বাইচা যাই। আপনার তখন সেই সেন্সটা নাই যে বিয়েটা না, এটা আসলে কি হচ্ছে আমার সাথে, এটাই যে আমার লাইফটা ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আমি বুঝি নাই। আমার মনে হয়েছে যে আচ্ছা সইটা দিলে তো আমি বাসায় যেতে পারতেছি, আগে আমি বাসায় যাওয়া দরকার। এরপরে ওর সাথে আর কথাই নাই, বললাম বা ভাইয়ার বইলা ওর একটা মাই খাওয়াইলে শিক্ষা হয়ে যাবে, এরকম আর করবে না, এরকম মনে হচ্ছে আমার। এখানে আমি বেশি কিছু বলা যাবে না, ওরা এতগুলা মানুষ, আমি তো একা, একটু চঞ্চল টাইপের, তো দুষ্টু দুষ্টু বুদ্ধি মাথায় আসতো। আচ্ছা সাইনটাই দিলাম, দিয়ে আমার কবুল বলতে বলছে 1বার 2বার 3বার করে, আমি এবার ইচ্ছা মতো বলতেছি কবুল 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 কবুল, এবার হয়েছে, এবার তাড়াতাড়ি আমার বাসায় দিয়ে আসেন। আচ্ছা, পরে নিয়ে গেছে, বাসায় নিয়ে গেছে ঠিকই, এর ভিতরে সত্যিও ওর কথা রেখেছে, আমার হাতটাও ধরে নাই, জাস্ট বুঝাচ্ছিল, কথা বলতেছিল ততক্ষণ যে দেখো এখন কিন্তু আমরা হাজবেন্ড ওয়াইফ, তুমি আমার স্ত্রী, আমি চাইলেই কিন্তু তোমার ধরতে পারি, ধরবো, এরকম ভয় দিচ্ছে। আমি এরকম করে উঠি, তো ও বলতেছে আরে ভয় নেই ভয় নেই, ইজি ভাবে বসো, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার টাচ করবো না, তোমার হাতটাও ধরবো না, জাস্ট একটা কথা বলি রাখবা? হ্যাঁ বলেন। এখন তো আমার ভিতরে খালি ভয়ে আছি, আল্লাহ একবার বলে ধরবো কিনা, আবার বলতেছে ধরবে না, আসলে কি বলেন, রাখবা তো? হ্যাঁ। পরে বলতেছে তোমার বাসায় তুমি ফোন চালাও? আমি বললাম আমি তো, আমার ফোন নেই। বলতেছে আচ্ছা তোমার বাসায় কারো নাম্বার দাও। কার নাম্বার দিব? আব্বুর নাম্বার দিই? কাকে না, পাগল হয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, আমার নাম্বারটা লিখে দিই, তুমি নিয়ে যাও, কসম করে বলো তুমি আমার একবার হলেও কল দিবা লুকায়। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা নিলাম, নেওয়ার পরে বাসার সামনে নামাই দিয়ে গেছে। আমি বাসায় এসে দেখি যে আমার আব্বু তো এদিকে রেগে মেগে আগুন। কোথায় গেছিলে? বান্ধবীর বাসায় গেছিলাম। আমি আবার মিথ্যে বলতে পারি না, মিথ্যে বলতে গেলে আটকে যাই। তো যাই হোক, বললাম যে আব্বু আসলে অনেক ইয়েতে হয়েছে, তো অনুষ্ঠান ছিল বান্ধবীর বাসায়, তোমার বান্ধবীদের আমি চিনি, কার বাসায় গেছিলে বলো? আমি বললাম বাদ দিবা এগুলো, এখন বাদ দাও, আমার ভালো লাগতেছে না, অনেক ক্লান্ত হয়ে গেছি রোদ্রে দিয়ে আসতে আসতে, এটা নিয়ে চিন্তা করো। কাটাই দিলাম কথাটা। এখন তাড়াতাড়ি কি হবে? এরপর
থেকে ও আমাদের ছাদে পাইলেও ওই যে আগে ছাদে দেখা হইতো, মানে ছাদে গেছি তো দেখা হচ্ছে, বারান্দায় দাঁড়ালাম তো দেখা হলো ব্যালকনি থেকে, ও ইশারায় কথা বলে, আমি ইশারায় কথা বলি, ও আমাকে ইশারায় ভাবে জিজ্ঞেস করে তোমার আমার রিলেশনটা, আমাদের যে বিয়ে হয়েছে এটা তোমার আব্বুকে বলছো, বাসায় সবাইকে জানাইছো, সবাই কি জানে? আমি বলি না, পাগল নাকি, আমারই ধরে ভাঙবে। তো এভাবে চলতেই থাকে। তো এক পর্যায়ে ও 2-3 মাস পরে মানে ও প্রতিদিনই আমাকে বলে যে দেখো তুমি না বললে কিন্তু আমি চলে আসবো বাসায়, আচ্ছা আমি একদম কাবিন নামাটা সব নিয়ে তোমার আব্বুর সামনে শো করবো, তখন কি হবে দেখো। আমি তখন মানে হাত জোর করে মাপ চাই, প্লিজ আর একটু, আর কয়েকটা দিন বইলো না কাউরে, মানে এইভাবে বুঝাই। এরকম করতে করতে একদিনও সত্যি চলে আসছে, 3 মাসের মতো হয়েছে, এরকম হয়েছে। এতদিন আর আমাদের মানে সরাসরি এইভাবে দেখা হয় নাই। ও 3 মাস পরে কি করলো, আমাদের বাসায় চলে আসছে, আব্বু ড্রয়িং রুমে আব্বুর ফ্রেন্ড নিয়ে কথা বলতেছে, আমি তো আমার রুমে পড়তেছি। ও এসে যখন আব্বুর রুমে বসছে সালাম দিয়ে, আমি তো কণ্ঠ শুনে চিনে ফেলছি, ওকে দিয়ে দেখলাম হ্যাঁ, এখন তো আমার ভিতরে কাপ শুরু হয়ে গেছে, মানে কি হইলো, এটা কি হইলো, এখন কি হবে। ও যা বলবে আব্বু কি তাই বিশ্বাস করবে নাকি আমার কথা শুনবে? তো সবাই চলে যাচ্ছে, ও যাচ্ছে না, কিছু বলতেছেও না। তখন আব্বু জিজ্ঞেস করলো যে বাবা তুমি কিছু বলবা, কি জন্য আসছো, কি ব্যাপার, তুমি কি আমাকে চেনো আগে থেকে? বললো হ্যাঁ চিনি। বললো কে আমি, বলো তো তোমার নাম কি? বললো আমার নাম সোহেল। আসলে আপনি কে সেটা বড় কথা না, আপনি আপাতত আমার শ্বশুর। হে বেয়াদব ছেলে, তুমি এগুলো কি শুরু করছো, এটা কি বলো, পাগল হয়ে গেছো তুমি, এটা পাগলা গরদ না, বের হোক। একে ঘর ঢুকতে দিছিস কেন, বের কর। ফালতু ছেলে পেলে মানে দেখলেই যাকে দেখবে আমার অনুমতি ছাড়া ভিতরে ঢুকাই নিবি, রাস্তার সব ছেলে পেলে বাড়িতে নিয়ে আয়। ও বলতেছে না আমি রাস্তার ছেলে না, কথা যা বলবেন বুঝা বললেন, মানে একরকম বেয়াদবি শুরু করে দিচ্ছে, এটা তো অবশ্যই বেয়াদবি। বলতেছে দেখেন আপনি আমার কথা যদি বিশ্বাস না করেন আমি এই পেপারস দেখাতে পারি, আচ্ছা আমি কাবিন করে আপনার মেয়েকে 5 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি, আচ্ছা শরীয়ত মোতাবেক সে আমার স্ত্রী। এখন তুলে যদি না দেন তুলে নিয়ে যাব, আচ্ছা এখন নিব না, এখনো বাচ্চা তো, আরেকটু বড় হোক। জাস্ট আপনাকে জানাইতে আসলাম, আপনি কি করবেন না করবেন জানতে আসি নাই। আচ্ছা আব্বু তো প্রচুর খেপে গেছে, বলতেছে তোর 14 গোষ্ঠীর মানে তোদের বাড়িতে দুগলা জ্বালায় যাবে, তো 14 গোষ্ঠীর ভিতরে বংশ মানে প্রদীপ দেওয়ার কেউ থাকবে না, বাতি জ্বালানোর মতো কেউ লোক থাকবে না, তোর এমন হাল করবো তারা। বলতেছে আপনি ইচ্ছা করলে পারবেন আমি জানি, কিন্তু তার আগে আপনার মেয়ের থেকে যাই না দেখেন, আপনার মেয়ে কি তাতে খুশি হবে না বেজার হবে, আমি আপনার মেয়ের কে এটা ওর থেকে যাই না নিয়েন। বলতেছে আমার মেয়েকে নিয়ে একটা কথা বলবি না, তুই ওকে চিনিস? আমার মেয়েকে আমি চিনি, ও এই ধরনের ফালতু মানুষ না, ওর সাথে মানুষ কথা বলতে গেলে তো কথাই তো বলে না কারোর সাথে ঠিকভাবে। আর এমন কোনো কথা নেই যেটা আমি আমার বাবার সাথে শেয়ার করি না, জাস্ট একটা জিনিসই আমার বলা হয়নি, মানে একদম ফ্রেন্ডলি। আমরা একসাথে ডান্স করেছি, আমি বাবা আর আমি একসাথে ডান্স পর্যন্ত করেছি, এরকম একটা মানে ফ্রি। তারপর কি হলো? তো বলতেছে ঠিক আছে আপনার মেয়েকে এখনই ডাক দেন, ডাক দিয়ে জিজ্ঞেস করেন আমি মিথ্যে বলতেছি, আপনি প্রমাণ করবেন আমি মিথ্যে বলতেছি। আচ্ছা ঠিক আছে, দেখ মা এদিকে আসো তো। আমি তো 1 পাও 2 পাও করে আসলাম, কারণ আমি তো সব শুনছি। আইসা আমি একবার ওর দিকে তাকাই, একবার আপুর দিকে তাকাই, মানে এখন দুইজন দিকে শুধু তাকাচ্ছি, আমি কাউকে কিছু বলতেছি না। আব্বু জিজ্ঞেস করছে, ও বলতেছে তুমি নাকি কি মানে একটা ভুল ত্রুটি করছো নাকি, এবাড়ির জামাই কি সব আবি চাবি বলতেছে, ওকে তুমি চিনো? এখন আমি চিনি না বলবো কিভাবে, এটা তো মিথ্যা হয়ে যাচ্ছে। তাও আবার সামনে দাঁড়ায় বলবো আমি চিনি না, আর আব্বুর সামনে কিভাবে বলবো যে মানে
হ্যাঁ বিয়ে হয়েছে, এটা তো বলা সম্ভব হচ্ছে না। আমি চুপ করে আছি, কথা বলতেছি না। এখন আব্বু তো বুঝে ফেলছে চুপ থাকা সম্মতির লক্ষণ, কিছু একটা অবশ্যই আছে। আব্বু চোখে চোখ পড়লে, আব্বু যখন চোখ গরম দিচ্ছে, আমি আজকে মাথা নিচু করে নিচ্ছি, বুঝতে পারছে তাহলে অন্যায় আসছে, কিছু একটা হয়েছে। তারপর পাত্তা দিল না, ওকে ধমকায় ঘাট ধরে বাইক করে দিল। তো যাবার সময় বলে গেল, থ্রেট করলো যে আজকে মেনে নিলাম না, ঠিক আছে বের করে দিচ্ছেন, চলে যাচ্ছে। বিয়ে যখন করছি, সংসার আমি ওর সাথেই করবো। ও আমার বউ নামে না, কাজেও হবে, ও আমার বাড়িতেও যাবে, আমার ঘরেই থাকবে, আমার ঘরই করবে। বাবা মার মানে ততদিন অধিকার থাকে যতদিন বিয়ে না হয়। এখন ওর প্রতি অধিকার সব আমার, আপনাদের কারো না। বেশি অধিকার খাটাইতে চান না। আইন আপনারা চিনেন, আমিও চিনি। এখন চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো, একবারই আসবো ওকে নিতে। তো বললে চলে গেল। এখন আমি ও চলে যাওয়ার পরে আমি আস্তে করে আসতে আব্বুর সামনে, ভাবলাম যে আব্বুকে জানাই বিষয়টা, যেটা হয়েছে, যে না এটা হয়েছে আমার সাথে। আমি বলার চেষ্টা করলাম, আমি জাস্ট ডাক দিছি আব্বু। আব্বু চোখ বন্ধ করে একটা থাপ্পড় দিল, দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, আলিয়া আমার মাকে ডাক দিল, তোমার মেয়েকে বলো আমার সামনে থেকে সরে যেতে, আর ওই নামে যেন ও আমাকে না ডাকে। অনেক সাধনা করছিলাম আল্লাহর কাছে, অনেক কান্নাকাটি করছিলাম, আল্লাহ মানে পরপর 3টা ছেলে দিচ্ছ, আমার ঘরে মেয়ে নাই, বংশের মধ্যে সবার মেয়ে আছে, আমার মেয়ে নাই, আমার ঘরে তুমি একটা মেয়ে দাও। যদি জানতাম আমার ঘরে এমন কেউ আসবে, আল্লাহ আমার এত কান্নার পরে এমন কাউকে দিবে যে আমার মানির চুটটা পর্যন্ত বুঝবে না, রাখতে পারবে না। সে প্রেম করা শিখে গেছে ক্লাস 6-এ। বাবা, যে চন্দ্র সূর্যের চেহারা দেখে না, মানে ঘর থেকে যে বের হয় না, স্কুল আর কোচিং তাও কিনা, যথেষ্ট গার্ড মানে দেওয়া হয়, আমার ভাইয়াদের মানে আমার সাথে পাঠায়, আবার নিয়ে আসে স্কুল ছুটি হইলে। সেক্ষেত্রে এরকম মানে হয়ে যাচ্ছে, সে তো অনেক পথ চলা শিখে ফেলছে। যাই হোক, ওকে বলে দাও যতদিন ও মানে ও যেন আর জীবনে যতদিন বাইচা থাকে, আর আমি যতদিন বাঁচি। তো এটা বলার পরে যে কি হয়েছে আমার সাথে, সেটা শুনলো না, শুনলে বুঝতে পারতো। চলে আসলাম আমিও রাগ করে, কান্না করতে করতে আমার রুমে কান্না করলাম অনেক। 2 দিনের মতো এরকম আমরা বাপ বেটি মানে কেউ কারোর মুখ দেখি না, কথা বলি না, একই বাড়ির ভিতরে একই ঘরের ভিতরে, কিন্তু যে যার যার রুমে। আমি যদি ডাইনিং রুমে যাই, আব্বু জিজ্ঞেস করে উনি কোথায়, তিনি কি ডাইনিং রুমে আছেন? যদি মা বলে জি হ্যাঁ আছেন, তো বলে ঠিক আছে, উনি চলে গেলে বললেন আমি পানি খাবো, আমি যাবো ডাইনিং রুমে, আর নাহলে তুমি নিয়ে আসো, পানি নিয়ে আসো। বাট এই যে আপনার বাসা থেকে টোটালি মুখ দেখা দেখি বন্ধ। আপনার বাসা থেকে কি কোনো রকমের ইনিশিয়েটিভ নেওয়া হয়নি? মানে এই ঘটনাটার পরে আপনার সাথে কথা বলছে না, কিন্তু এই যে একটা ছেলে এলো বাড়িতে এই ধরনের কথাবার্তা বললো, এটা নিয়ে আপনার ফ্যামিলি কোন রকম? আমার ফ্যামিলি বলতে কি, আমার আব্বুর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো এমন কাউকে আমি মানে জাস্ট ফ্যামিলি না, কাউকে দেখিনি। আচ্ছা। গোপালগঞ্জ, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। আচ্ছা, কিন্তু আপনার মানে এই যে একটা ছেলে এসলো, ওকে বললো, মানে এ নিয়ে কোনো কিছু আর তিনি করেন নাই? আর মানে ওই ছেলেকে খুঁজে বের করা বা কেন এলো, কিভাবে বিয়ে হলো? যেখানে আমার বাবা ছিল কি ন্যায় নীতি লোক, তো মানে আর তার প্রচুর রাগ ছিল। সে গোপালগঞ্জে সে নিজেও আওয়ামী লীগ করতো, তারপরেও শেখ সেলিমের সাথে একটা সেলিম আঙ্কেলের সাথে একটা দ্বন্দ্ব হওয়া, সে against-এ নির্বাচন করে মানে দেখায়। এরপরে কি হলো? এরপরে যাই হোক, তার সামনে তো কেউ কথা বলার সাহস পায় না, আম্মুও ভাইয়া দাও না, সে যা বলে তাই, তাকে কেউ কারো কিছু বলতে হবে না, তার সাথে আমি কথা বলবো না, এটাই হচ্ছে তার শাস্তি। আসলে এটার চেয়ে বড় শাস্তি আমার কাছে কিছু নেই, কারণ
আমার লাইফে আমি বাবাকে যতটা ভালোবাসি আর বাবা আমাকে যতটা ভালোবাসতো এটা বলার মতো না। একদম শিশুবেলা থেকেই মানে বাচ্চারা যখন ওই যে 2 বছর 2-2.5 বছর বয়সে তো মায়ের কাছেই বেশিরভাগ থাকে, আমি আমার বাবার কাছে থাকতাম, এতটা ভালোবাসতো আমাকে। এখন তার থেকে বিরত থাকাটা আমার কাছে অনেক কষ্টের ব্যাপার না। 2 দিনের দিন আমার আব্বু ব্রেন স্ট্রোক করলেন। হয়তো এগুলো নিয়ে মানে তার ব্রেনে প্রেশার পড়েছে, এমন কিছু একটা হবে। হসপিটালে নেওয়া হয়, ডায়াবেটিস ছিল তো, বারডেমে ভর্তি করা হয়। উনি যখন আইসিইউ রুমের ভিতরে জ্ঞান ফিরলে ডাক্তার এসে বললো যে আপনারা যে কোনো একজন যেতে পারেন। কে যাবেন? আমি কান্না করে দিয়ে বললাম আমি যাবো। বললো আসেন। ডাক্তার ভিতরে গেল, আমি ঢুকছি আর আমাকে দেখে আব্বু মাথা ঘুরাই ফেলছে। মাথা অন্যদিকে নিয়ে হাত ইশারা করতেছে, মুখে তো অক্সিজেন লাগানো, উনি কথা বলতে পারতেছেন কিন্তু হাত দিয়ে এভাবে মানে বুঝাচ্ছে যে চলে যেতে আমাকে, উনি আমাকে দেখতে চায় না। তো এটা ডাক্তার দেখে ফেলছে, ডাক্তার দেখে আমাকে জোর করে ধরে নিয়ে টান দিয়ে বের করে ফেলছে। বের করে বলতেছে আমি তো চেতে গেছি যে আপনি আমার বাবা, আমি দেখবো না, আমি কথা বলবো না, কে কথা বলবে? আমি তো একটা মাত্র মেয়ে, আমার থেকে বেশি অধিকার তো কারো নেই। তো বলতেছে আপনি কেউ না, আমার জানার বিষয় না, আমার পেশেন্ট এখন আপনাকে চাচ্ছে না দেখতে। আপনি কি চান আপনার বাবা এখন আবার মানে এমন ভাবে স্টক হোক এখানে যে উনি স্টক করলে মানে ওনাকে রাখা যাবে না, উনি মারা যাবে। এখন এই আবেগগুলো দেখেন, আপনি ওনার সামনে যান না, উনি আপনাকে দেখতে চাচ্ছেন না বলে উনি ভিতরে চলে গেল। আমার মা, আমি কান্না করে মাকে বলতেছি মা এগুলো কি বলতেছে, তুমি দেখো না, তুমি ডাক্তার বুঝাও, আমি ভিতরে যাবো, আব্বুর সাথে আমি কথা বলবো, আমি আব্বুকে দেখবো। আম্মু আমার সামনে হাত জোড় করে বসে পড়লো, বসে বলতেছে আপনার পাও ধরতে হইলো তাও বলেন, আমি আপনার পাও ধরতেছি, হাত জোড় করে আপনার কাছে আমি ভিক্ষা চাইতেছি আমার স্বামীর জীবনটা। তখন একটা মেয়ের কাছে কেমন লাগতে পারে বলেন? আম্মু আমাকে বলতেছে যে তার স্বামীর জীবন, আমার বাবা না, তার স্বামী বলতেছে যে আমার স্বামীর জীবনটা আপনি ভিক্ষা দেন আমারে, আপনি বাসায় চলে যান, এখানে থাকেন। যা করছেন নাটক, বহুত নাটক দেখাইছেন, যার জন্য এখন লোকটার এখানে শুয়ে থাকতে হচ্ছে, মৃত্যুর সাথে লড়তেছে। আর এখন আপনার সামনে যায় আপনি তাকে শেষ করে দিয়েন না। আমি তাকে হারাইতে চাই না, আমার ছেলেরাও তাকে হারাইতে চায় না। আমি চলে আসলাম, কান্না করতে করতে চলে আসলাম। আর ভাবলাম যে যার জন্য এত কিছু হলো, ওর আজকে খবর আছে, আমি আজকে ওকে মারবো, নাহলে নিজে মরবো। ফোন দিলাম, আপনি কোথায়? বাসায়। বললাম আমি আসতেছি, আপনার আজকে খবর আছে, আপনাকে মেরে ফেলবো আমি, আপনার জন্য আজকে আমার বাবা হসপিটালে। এইটা করলাম আমি দ্বিতীয় ভুল। দ্বিতীয় ভুল বলতে ওই ভুলটার তুলনায় এই ভুলটা আরো বড়। আমার বোঝা উচিত ছিল আমি একটা মেয়ে মানুষ, আমি গেলেই তাকে গলা চেপে ধরে মেরে ফেলতে পারবো না। রাগের মাথায় অনেক কিছু ভাবা যায়। হ্যাঁ, আমি চাঁদে চলে যাব, যাওয়াটা সম্ভব না, যেতে হলে কতটুকু অর্জন করে যেতে হবে। গেলাম, যাওয়ার পরে আমি তো বকতেছি, বকাবকি করতেছি, গিল ঘুষিয়ে দিতেছি, তাতে তোর কিছু হচ্ছে না। এখন সেটা বুঝি, তখন বুঝি নাই। বাট ও যেটা মানে করলো সেটা হচ্ছে একরকম আমাকে বুঝাচ্ছিল মাথায় হাত দিয়েছে, ঠান্ডা হও, শান্ত হও, বসো, তুমি স্থির হও, তুমি মারবা, আচ্ছা মারো, আরো বেশি মারো, কিন্তু স্থির হও, মানে ঠান্ডা হও। যেটা হয়েছে খুব খারাপ হয়েছে আসলে, আমি তো এটা চাইনি। আপনি চান মানে আপনি যে এরকম না করলে এটা হইতো, আপনার জন্য তো হয়েছে। বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার জন্য হয়েছে। মানে এইবার ও ওর ভাবে আমাকে মানে ওর কাছে টেনে নিচ্ছে, একরকম এটাকে জোর বলা চলে। তখনই আমরা স্বামী স্ত্রীর যে সম্পর্কটা শারীরিক, হ্যাঁ, আপনি প্রথমবার ফিজিক্যাল রিলেশনশিপে ওদিন ওনার সাথে গেলেন এবং সেই করছে, আমি ওখানে একরকম পুতুলের মতো হয়ে গেলাম।
অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে বাসা পর্যন্ত যে মাঝখানে জাস্ট চিকন একটা গলি, কিন্তু আমার বাসায় যে আমি আসবো এরকম একটা পাচ্ছিলাম না, এতটা খারাপ লাগতেছিল, অস্বস্তি লাগতেছিল। বললো কিছুক্ষণ বসো, সরি টরি অনেক কিছু বলতেছে। আমি আর ভালো মন্দ কিচ্ছু বলতেছি না ওকে, ওর দিকে তাকাচ্ছিও না, তাকানোর মতো পরিস্থিতি ছিল না, খুব ঘেন্নাও ছিল তখন। পরে বাসায় চলে আসে অনেক কষ্ট করে। আসার পরে মাথায় তো একটা টেনশন আছেই আব্বুকে নিয়ে, ও কি করলো, এই কাজটা ও ভালো করলো না, এটাও আছে। কিন্তু আজকে যেটা হলো সেটা কেন জানি না মনের ভিতরে বারবার উকি দিত। ওকে ভালো লাগার মানে একটা অধ্যায় চলে আসতো একটু একটু করে, মানে ইচ্ছে হতো ভালো লাগার মতো, মনে হতো যে না আমার সাথে তো কোনো খারাপ ব্যবহার কখনো করেনি, বকা দেয়নি, সবসময় তো ভালোভাবে আমাকে বুঝায় কথা বলছে, বা সে যেটা করছে ভুল আমার সাথে সেটার জন্য সরি বলছে, কান্না করছে, ও কান্না করে দিছিল যে আমি বুঝি নাই তুমি এইভাবে মানে ইয়ে হয়ে যাবা, অসুস্থ হয়ে পড়বা, বা এরকম একটা ব্যাপার হবে। তো তারপর সরি, ও ওইখানে অনেক মানে সরি টরি বলছিল, ওই বিষয়গুলো আমার মাথার মধ্যে, ওর মানে ওকে ওর প্রতি মায়া লাগার যে বিষয়টা, এটা ওইখান থেকেই হয় যে না সে তো কান্না করে যখন সরি বলছে, এটা থাক। আর সে কান্না করে সরি বলেছে, সাথে কি বাবার প্রতি একটু রাগ হচ্ছিল যে বাবা আমার কথা শুনছে না, বা বাবা আমাকে দেখতে যাচ্ছে, এরকম রাগ রাগ হচ্ছিল? দুজনের প্রতি হচ্ছে, ওর প্রতি তো হচ্ছে যে ও বাসায় যে এটা কেন করলো, আচ্ছা যা বলার আমাকে বলতে পারতো। আচ্ছা, তারপরে কি হলো একটু আমরা আগাই, কারণ অনেকটা আর সময় চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক। তো এদিকে আব্বু সুস্থ হলেন, সুস্থ হওয়ার পর বাসায় চলে আসতে, বাসায় আসলেও একই অবস্থা। সে আমার সাথে কথা বলতেই চায় না, সে আমার কোনো কথা শুনবেও না, বলবেও না। উনি মানে একরক্ষা ছিল তো, খুব জিদি মানুষ। আর আমিও ওরকম এক ঘাটতারা, মানে ঠিক আছে নিজের বুঝ নিয়েই থাকো, শুনবা না, আমি আর কি বলবো। আমি আর বলি না। এদিকে আব্বু মানে ডাক্তার যাওয়ার ওষুধ দিছে, কিছুই খায় না, মানে সেও একরকম না খেয়ে না খেয়ে মানে নিজেকে নিজে হয়তো শেষ করছে, টেনশন করে উল্টা পাল্টা। বর্ষখানিকের মধ্যে আব্বু মারা যায়। ওই দিনও আমাকে নিয়ে মানে একটা ফোনে কথা বলা নিয়ে আর কি, ওর সাথে কথা বলতাম ফোনে লুকায় লুকায়। তো ওই দিন আব্বু জেনে যায়, দেখে ফেলে। ওই দিন আবার স্ট্রোক করে। ওই দিন হসপিটালে নেওয়ার আগে আব্বু শেষ হয়ে যায়। তারপর বাবা চলে গেলেন পৃথিবী থেকে, আপনার হ্যাঁ, মাথার উপর থেকে একটা বিশাল ছাদ চলে গেল। এরপর কি হলো? শুধু ছাদটা গেছে তাই না, সেই সাথে আমার সুখ, আমার হাসি, আনন্দ, ভালো লাগা, ভালোবাসার মানে আমার মানে ভালো যে দিকগুলো ছিল সবগুলোই হয়তো আব্বুর সাথে কবরে গেছে। ওকে। তারপর আমি প্রাণ খুলে একটু হাসতে পারিনি, অনেক চেষ্টা করি হাসার জন্য, কারণ বেঁচে থাকতে হলে আমাকে হাসতে হবে প্রাণ খুলে। এই জন্য জোর করে হাসি, হাসার চেষ্টা করি। এখন আমি হ্যাপি আছি। ওকে, তারপরে কি হলো? তো আব্বু মারা যাওয়ার পর বাড়িতে চলে গেলাম, সবাই বাড়িতেই মানে আব্বুর কবর দেওয়া হলো গোপালগঞ্জে। আম্মু আমাকে মানে মানে কেউই আমাকে সহ্য করতে পারতেছে না, দাদা ভাই, মেজো ভাই, ছোট ভাই, তিন ভাইয়ের এক বোন তুমি, তিনো ভাই আমার কাছে এসে বলতেছে আপনি আমাদের মানে ঢাকা যে বাসাটা, আপনি ওই বাসায় যায়েন না, আপনার তো এখন বাসা মানে অভাব নেই, আপনার তো স্বামী আছে, সংসার আছে, আপনি চলে যান, বা যা করবেন আপনার যেখানে ইচ্ছা আপনি চলে যান, আপনাকে আমরা কেউ চাই না, আপনার জন্য আমি বাবা হারাইছি, আমরা এতিম হয়ে গেছি আপনার জন্য, আপনি আমাদের এতিম করে দিচ্ছেন, আপনাদের আমরা কেউ চাই না। আমি মানে দৌড় দিয়ে আম্মুর কাছে বলতেছি, আম্মু কি বলে, ওরা কি বলতেছে এগুলা, ওরা বাবা হারাইছে, আমি কি হারাই নাই, আমার কি হারাই নাই, আমি কি এতিম হই নাই, আমি কি আব্বু জোর করে গলা টিপে মারছি, আমার কথা তো আব্বু শুনেই নাই।
এখানে দোষ আমার ছিল না। আম্মু আমার থামাই দিল, বললো দোষ আপনি করেন, দোষ করছে আমি পেটে নিয়ে। আমার ভাইয়াকে ডাক দিয়ে বললো যে ওনারা বলেন চলে যাইতে, ওনার কিছু লাগলে নিয়ে যেতে বলেন, যা দরকার সব নিয়ে যাক। আমার স্বামীর তো খাইছে, আমার স্বামীর খেয়ে কি ওনার মানে মনের মিটে নাই? আর কত কি দেখতে চায়, আরো কত কিছু দেখাবে সে। চলে যেতে বলেন। আমি যার জন্য আজকে সাদা কাপড় পরছি আমি তাকে দেখতে চাই না, তার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আমার ভাইয়াদের বলতেছে আমাকে চলে যেতে বলতে। চলে আসলাম বের হয়ে। চলে আসার পরে না এটা ঢাকায় মানে 4 দিনের মিলাদ শেষ করে যখন ঢাকা আসা হয় তখন এই ঘটনা। খিলগাঁওতে বের হইলাম, বের হওয়ার পরে ও ফোন করছে। ফোন দিলে আমি বললাম যে আপনি আর কি চান? আমি তো এখন রেল লাইনের দিকে যাচ্ছিলাম, আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো পথ নাই। আপনার আরো কি কি ইচ্ছা আছে আমার প্রতি, যে যেটা মানে আরো কত কিছু আপনি আমার থেকে কাইরা নিতে চান বলেন? বাবা তো দুনিয়া থেকে হারাই গেছে, যাকে আর কোনোদিনও হাতে পায়ে ধরেও ফিরে আনা সম্ভব না। মা ভাই 3 জন মানে আমার ফুল ফ্যামিলি সমস্ত কিছু আমার থেকে মুখ ঘুরাই নিছে। সবকিছু আমি হারাই ফেলছি আপনার জন্য। আমার লাইফে কিচ্ছু হারাইতে বাকি নাই। আরো কি কি চান বলেন? মৃত্যু আগে আপনার সবগুলো পূরণ করে যায়, আপনার ইচ্ছাগুলো পূরণ করবো বলেন। বলতেছ তুমি কোথায় আছো এখন? বাসার সামনে। কোন দিকে যাবো আমার মাথায় কাজ করতেছে না, আমি কোথায় যাব? রেল লাইনের তলায় যেয়ে পড়বো নাকি কোনো সাঁতার তো জানি না, কোন জলাশয়ে গিয়ে ঝাঁপ দিব? মানে আমি বুঝে পারতেছি না আমি কি করব, নাকি কোনো ওভারব্রিজের উপরে যে লাভ দিব? কোনটা করলে বেটার হয়? মানে কোনটা করতে গেলে আমাকে লোকজন ধরে বাঁচাবে না? কারণ আত্মহত্যা করতে গিয়ে যদি বেঁচে থাকা হয় এর থেকে লজ্জাজনক আর কিছু নেই। তো সেখানে ও চলে আসলো, আসার পরে ও আমাকে সাথে নিয়ে সিলেটে ওর মা বাবা সবাই থাকে, কুমিল্লাতে ওদের মেন বাড়ি, তো সিলেট নিয়ে চলে গেল। ও আমাকে বুঝাচ্ছে দেখো যা হয়েছে হয়েছে, আসলে মানুষের হায়াত না থাকলে মানুষ বাঁচে না, এটা একটা ছিল ছিল মানে এইসব বুঝাচ্ছে। আম্মু ভাইয়ারা আজকে মানতেছে না, কালকে ঠিকই মেনে নিবে, একদিন না একদিন তো ঠিকই মানবে। আর এই বাড়িটা তো তোমারই, এখন যেখানে নিয়ে যাচ্ছি এটা তো আমার বাড়ি বলতে তো তোমারই, আমার জাস্ট তো সবই তোমার। আব্বা আম্মা তো জানে না, আসলে ওনারা হয়তো একটু রাগ হইতে পারে, তুমি কোনো মুখের উপরে কোনো কথা বললো না, তোমার তো অনেক রাগ, একটু সামলায় নিও। আমি তো আসলে রাগটা ও জোর করে আমার রাগ উঠাইছে, আর আমি বেয়াদব না। ও বাবা মার মুখে আমি কেন কথা বলবো? আমাকে তো বেয়াদব বানায়নি আমার বাবা মা। তো ওখানে যাওয়ার পরে অনেক কিছু হলো, অনেক সিনক্রেট করলো, মেনে নিবেই না, তারপর নিল মেনে। এক পর্যায়ে ফ্যামিলিতে সবাই অনেক অত্যাচার করতো, সবার মানে এতগুলো মানুষ সবার কাপড় চোপড় ধোয়া, মানে সবার কাজগুলো সব আমার উপরে চাপাই দিত। শুধু তাই না, সেগুলো করার পরেও এটা হয় না, এটা এমনি করছো কেন, এটা অমনি করছো কেন। ছোট ননদের হাতে মার খাইছি। সে আমার থেকে বয়সে বড়, কিন্তু হিসাবে তো সে আমার ছোট। ছোট আপা বড় আপা বলে ডাক দিতাম, কারণ এত বড় মেয়েকে আমি কি করে নাম ধরে ডাক দিব, লজ্জা লাগতো। আর এদিকে ওই টাইমটায় ও আমাকে মানে অনেক ভালোবাসতো। কাজে থেকে এসে আমার মানে বারবার জিজ্ঞেস করতো, ওরা অনেক বেশি বকাঝকা করে না, বাদ দাও, এইটা ওইটা অনেক কিছু বুঝাইতো। মানে ওইটাতে আমি ভুলে যাইতাম, সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত। একটা সময় যখন বড় ছেলেটা হয়, বড় ছেলে হওয়ার পরে দেখা যায় যে এখন ইদানিং ও আমাকে মানে সারা বাড়ির সবাই যেভাবে বকাঝকা করে, এদের বকাটা একটু কমলেও এরা হয়তো দিনের বেলা একটু হেসে টেসে কথা বলে, এখন আগের মতো তেমন চালায় না। তবে ওর দিক থেকে আসলো এবার চাপটা। রাত্রে দেখা যায় পা টিপতে টিপতে ও ঘুমায় গেছে, আমি ওর পার উপরে মানে জিমাইতে জিমাইতে ঘুমায় পড়ছি। রান্না ভালো হয় না, মাথার উপর ঢেলে দিছে। এরকম ভাবে অনেক
অত্যাচার করতো, কিছু থেকে কিছু হইলেই মারধর করতো। আপনার ফ্যামিলি বাবা মা বা মা আমি তো এখন সিলেটে, কিন্তু তাদের সাথে কি যোগাযোগ আছে কিনা? তারা কি যোগাযোগ? তাদের নাম্বার আমার কাছে ছিল, আমি মাঝে মাঝে ফোন দিতাম, ফোন দিয়ে কান্না করে বলতাম, মা তুমি শুনতে না চাইলে আমি জোর করে বলবো, এইটুক তোমার শুনতেই হবে। কসম টসম দিয়ে ফেলতাম যে একটু শোনো। এমন এমন হয়েছিল আমার কাছে, খুব দ্রুত ভাবে বলে ফেলছিলাম। তো একটা সময় মা পরে বললো, ঠিক আছে যা হবার হয়ে গেছে, আমার কপালে ছিল যা তাই হয়েছে, তুমি তো সুখে আছো, তুমি সুখে থাকো, দোয়া করি। কিন্তু মনে হয় না সুখ পাবা। আমার মা আমাকে এভাবে বলতো যে সুখে থাকো, দোয়া করি, কিন্তু মনে হয় না সুখ হবে তোমার। কারণ ও একটা অমানুষ ওই দিনই বুঝে ফেলছি যেদিন তোমার বাবার মুখে তর্ক করছে। তোমার বাবার সাথে বেয়াদবি দেখেই বুঝতে পারছি ও কত বড় অমানুষ। ও তোমাকে সুখ দেবে না কোনোদিনও মা, তুমি সুখের আশায় চলে গেছো তো। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে এদিকে আমি মানে ওদের দেখা যাচ্ছে যে এখন ও আমার প্রতি উল্টো রিয়েকশন করে, মারধর করে। তবুও আমি আছি। আশেপাশের মানুষও পর্যন্ত মানে অনেক সময় এসে আমাকে বলতো, এক এক মহিলা, দেখো এগুলো দেখা যায় না, সহ্য করা যায় না, তুমি প্রতিবাদ করো না কেন, তুমি আরো তোমার বাপের বাড়িতে চলে যাও, সেটাই ভালো হবে। যা বাপ মার হাতে পায়ে ধরা, বাপ নেই তোমার মায়ের, তোমার ভাইদের হাতে পায়ে ধরা বুঝায় বলো যে আমি চলে আসছি একবারে, মানে আর ফালাই দিও না, ঠিকই মাইনা নিবে। এখানে যাও, যত অত্যাচার সহ্য করো। আমি আরো তাদের উপর খেপে যেতাম যে আপনার বলার কে, এটা আমার ব্যাপার, আমার হাজবেন্ড আমার মারুক কাটুক, আমি বুঝবো। একদিন ও কি করলো, ও এরপরে মানে যখন আমার বড় ছেলেটা বয়স 2.5 বছর, তখন আমার ছোট ছেলেটা হয়। 3 দিনের দিন ও আমাকে এমন ভাবে মারধর করে, তা কি নিয়েছিল 3 দিন কেন 7 দিনের মধ্যে কিন্তু মাছ মাংস মানে এই জাতীয় জিনিস ঘরের ভিতরে ঢুকায় না কেউ। অন্তত মানে অ্যাটলিস্ট বাচ্চাটা যে রুমে আছে এই রুমটা ভিতরে নেয় না। ও রাত 2টার সময় নিয়ে আসছে মুরগি, কাটা মুরগি। ওইটা আমি তখন বাঁচবো, মানে তাও আবার পছন্দ টসন সহ, ওই তখনই বাঁচতে হবে, বাইসা মানে ইয়ে করতে হবে, করে রান্না করে দিতে হবে। আমি বললাম যে তাহলে আমি তো এখনো ভাত খাই নাই তোমার জন্য, তাহলে ভাত নেই, তুমি ভাত খাও, আমি বাইসা পরে খাবো নি। রাত তো 2টা 2:30 বাজে গেছে, তোমার ভাত দিয়া তারপর আমি ব্যস্ত বসি। আর দেখো এটা তুমি কাজটা কি করলা, এই ঘরে এরকম অবস্থায় নাকি ঘরের মধ্যে এগুলা ঢুকাইতে নাই, আল্লাহ জানে ওর যদি কিছু হয় এরপরে। এটুকু ছিল আমার অপরাধ। আচ্ছা, এই অপরাধটার জন্য মানে কাত হয়ে শুয়েছিল তো আইসা, ব্যাগটা রাইখা কাত অবস্থায় আমাকে এভাবে লাথি মারলো, পড়ে গেছি। কারণ তখন এতটা ক্লান্ত, আমি হাইটা কাইট দিয়ে সামনে এগোতে আমার কষ্ট হতো। বুঝতে পেরেছি। পড়ে যাওয়ার পরে এরপর ইচ্ছা মতো চুল ধরে আবার উঠাই দেওয়ালে, সেটা আবার খাই দিল, আবার মানে নিচে ফেলে, আবার এরপর পেটের উপর ইচ্ছা মতো পাড়াইলো। কি বলবো, রক্তাক্ত হয়ে গিয়েছিলাম, যেগুলো মানে বলার মতো না। যা হোক, অনেক অত্যাচার সহ্য করেছি লাইফে, তবুও ভেবেছিলাম যে ওই তো আমার লাইফের ফার্স্ট মানে এমন কেউ যাকে আমি আমার বিয়ের পরে ধীরে ধীরে আমি ভালোবাসতে শিখেছি, যার মানে যে আমাকে জোর করে বিয়ে করলো, আমাকে ভালোবাসা আবার শিখিয়েছেও, যে আমাকে কোনো একটা টাইম ভালোবেসেছিল, আবার লাইফে ফার্স্ট কিনা একরকম বলা চলে রেফ এটা। যাই হোক, সব কিছুর মধ্যে আছে আর কি, সবটা পেয়েছি, কম আর বেশি, হয়তো তার থেকে জ্বালাটা বেশি পেয়েছি, আর ভালোবাসাটা ছিল সাময়িক, মাস 6-8। ওই বড় ছেলেটা হওয়ার আগ পর্যন্ত 1 বছর এই ছিল ভালোবাসা। আসবো পুষ্প আবারও। রাত্রে বাসায় আসে, ওর সাথে একটা মেয়ে, কালো মতো একটা মেয়ে, লম্বা। ও বলে যে পুষ্প, আসলে ওর নাম হচ্ছে কলি,
ওকে তোমাকে বিয়ে করার অনেক আগে ওকে পছন্দ করতাম, কিন্তু ও এখন অন্য কারোর স্ত্রী, ও বিয়ে করে ফেলছে। আমিও এখন দুইটা ছেলের বাবা, আমার কি আর এসবের মানে আমাদের দুজনের কারোরই এইগুলো মাথায় নেই। এখন আমরা ভাই বোনের মতোই দুজনকে দেখি। তো ও মানে আমি বিশ্বাস করে নিলাম, কারণ ওকে প্রচুর বিশ্বাস করতাম। লাইফে তো কখনো ঠক খাইনি, ওই তো আমার ফার্স্ট। এই জন্য আমি ওকে মানে ঠকটা কি এটা আমি বুঝতাম না, যা বলতো একটাই বিশ্বাস করতাম। ও যে মিথ্যে বলবে এটা আমি ভাবতে পারতাম না, কেন বলবে? তো ও বলতেছে যে ও নাকি আসছে মাজার দেখতে, বললো যে ও তো মাজার দেখতে আসছে কলি। এত রাতে মেয়েটা যাবে কোথায়? যদি কোনো বিপদ হয় এই জন্য সাথে করে নিয়ে আসছি। খারাপ করছি বলো? তুমি রাগ করছো? তুমি কেন রাগ করবো? তুমি তো বললাই সে তোমার বোনের মতো, তোমার দুইটা বোন আছে, তুমি তাদের মতোই বললা, তাহলে এখানে আর রাগ করার কি থাকে পাগল? ভালো করছো, একটা মেয়ে বিপদে পড়বে সেটা তো খারাপ একটা ব্যাপার। তো রাত্রে খাওয়া দাওয়া শেষে আমি পাশের রুমে বিছনা ছাড়াটা এই করতেছি। ও তো সেই রুমে বিছনা ছাড়তেছে কেন? কি হয়েছে? তুমি কলিয়া শব্দ না বলছে, পাগল হয়ে গেছো তুমি? সারাদিন দুইজন থাকবা, দুইটা মেয়ে, সারাদিন মেয়েরা মেয়েরা গল্প করো, অনেক কিছুই করতে পারবা, কিন্তু আমি সেই সকালে যাব আর আসবো কোন রাতে 12টা-1টা বাজবে ঠিক নাই। আমি তো আর কথা বলার টাইম পাবো না। এক ঘরেই করো, উপর নিচে করো, তাহলে তো হয়ে গেল। আমরা নিচে ঘুমাইলাম, একদিনের ব্যাপার, কিছু হবে না, ঠান্ডা লাগবে না বাচ্চার, সমস্যা নেই, তুমি উপরে কলিরে দিয়ে দাও, একদিনের তো ব্যাপার। আচ্ছা ঠিক আছে, উপরে কলিকে বিছনা করে দিলাম, আর নিচে সিস্টেমটা হলো খাটের সাইডটায় আমি, এরপর ছোট বাচ্চাটা, এরপর বড় ছেলে, তারপর ওর বাবা। আচ্ছা, এখন উনি বলতেছে, এত মেয়েটা কি করছো? ওই মাথায় কলি, তারপর তুমি বাচ্চারা, এরপর আমি এই মাথা থেকে চিৎকার করে কথা বলবো, কলি ওই মাথা থেকে চিৎকার করে বলবে, মাঝখানে বাচ্চা দুইটা ঘুমাবে। কথা তো সত্য, দুই সাইড থেকে কথার আওয়াজ আসলে বাচ্চা কিভাবে ঘুমাবে? ওই টাইমে আবার আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, দোয়ার বই ছিল সেগুলো পড়তাম। প্রতিদিন ঘুমানোর আগে সূরা মুলুক পাঠ করতাম, কবরের যে আযাবটা মাফের জন্য। তো এগুলোর জন্য ওই দিনও ওই নিয়মে ওইটা পড়তে উঠেই আমি টের পাই আর কি, না হলে জানতে পারতাম না। শোয়ার সিস্টেমটা চেঞ্জ করে ফেলাম, ওইখানে ও শুইল, আমি যেখানে ছিলাম, কলি তো খাটে এই সাইডটাতে, খাটের সাইডটাতে ও, তারপর বড় ছেলে, এরপর ছোট ছেলে, এরপর আমি। আচ্ছা, লাইট নিবানো হইল, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি, বাচ্চা ঘুমাই গেছে। এখন চিন্তা করলাম তাহলে আমি শোটা পরে এসে তারপর ঘুমাই। উঠে লাইটটা জ্বালাইছি, আল্লাহর কসম আমার ভিতরে এতটুকু সন্দেহ নিয়ে আমি লাইট জ্বালাই নাই, তাহলে আমি লুকায় দেখার চেষ্টা করতাম সে কোথায়, হাতায় দেখতাম। কিন্তু আমার ভিতরে এক বিন্দু সন্দেহ ছিল না, এক বিন্দু মানে অবিশ্বাস ছিল না, কোনো খারাপ কিছু ভাবি নাই আমি। ওইটা আমার মাথায় খারাপ কিছু ছিল না। প্রতিদিনের মতো আমি সোয়াটা পরে ঘুমানোর জন্য উঠেছি, উঠে লাইটটা অন করেছি, আর সাথে সাথে চোখ বন্ধ করে লাইটটা অফ করে দিছি। যেটা দেখছি সেটা মানে বলার মতো ভাষা নেই আমার। মানে আপনি হাজবেন্ড ওয়াইফ যে এরকম একটা, মানে তারা ফিজিক্যাল রিলেশনে ছিল, হ্যাঁ। তাই তো? মানে আপনার হাজবেন্ড এবং যে ভদ্র মহিলাকে তিনি বাসায় নিয়ে এসেছেন, সেটি নিজের ছোট বোনের মতো পরিচয় দিয়ে তার সাথে তিনি ফিজিক্যালি রিলেশনে আছেন, এবং সেই রুমে আপনার সন্তানরাও ছিল। ওরা তো ঘুমে। তারপরে কি হলো? আপনি লাইট অফ করে দিয়েছেন নিশ্চয়ই, আপনি যখন লাইট আমরা জ্বালিয়েছেন তো তখন তো নিচে, দেখছেন। ও তো উপরে উঠে চলে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি যখন ওরা light- বুঝতে পারছে যে আমি দেখেছি, যেহেতু লাইটটা অন হয়েছে অফ হয়েছে, হ্যাঁ, আমি অফ করে দিয়ে আমার মুখ আমি নিজের চেপে ধরে বাথরুমের মধ্যে দৌড়ে চলে গেছি। বাথরুমে সারা রাত কান্না করে কাটিয়েছি, কিসের আর কি পড়বো। ওকে, তারপর আমার তো দুনিয়াটাই মিথ্যে হয়ে গেল। তারপর কি হলো? সারা রাত কান্না করছি, আর বাথরুমের ভিতরে চিন্তা করতেছি যে মানে সকালে কি করব, আত্মহত্যা করব। এছাড়া দুটা মানে এই বাচ্চা দুইটা কোথায় যাবে, কি করবে? ওরা তো নানু বাসা চিনে যাইতে পারবে না। এখানে থাকলে তো ও এই আজরাইলের কাছে রাইখা গেলে ও মেরে ফেলবে, মানে এইগুলো মনে হচ্ছে আমার। যদিও কোনো বাবা যত বড় খারাপই হোক হয়তো সন্তানকে মেরে ফেলতে পারে না, জানি না, হতেও পারে আবার নাও হতে পারে।
কিন্তু আমার সাথে যতটা যা হয়েছে আমি তার থেকে আর কি তখন মনে হচ্ছে যে না, ওর কাছে আমি রেখে আত্মহত্যা করতে পারি না। আমি বাচ্চা দুইটার কাছে দায়বদ্ধ, আমাকে বাঁচতে হবে, যত কষ্টই হোক আমি চলে যাব। পরে ইয়ে করলাম, সকাল ভোর হলো যখন, উঠে নামাজ পড়ে চা নাস্তা বানালাম সিলেটি নিয়মে। প্রতিদিন সকালে উঠেই আগে চা, তো চা দিলাম। চা দিয়ে ও বলতেছে, কলিকার ওকে যখন চা দিতে আসলাম, ও বলতেছে তুই খাস না? আমি বললাম দেখেন আমি তো আপনার হাতে পুতুল, যেভাবে ইচ্ছা সেভাবে চালান, চলি। পেটটা তো আমার কাছে, এটা আমার কাছে থাক। কখন খিদে লাগবে, কখন খাবো কি না খাবো এগুলো আমি দেখবো, আপনার আর দেখতে হবে না, বহুত দেখছেন। এবার অন্য কারোর দেখেন, অন্য কারোর বিষয় নিয়ে ভাবেন, ভালো হবে। তো বলতেছে যে বাহ, মুখে তো চটাং চটাং বুলি ফুটছে, অনেক অনেক কথা শিখে ফেলছো, পাখনা লম্বা হয়ে গেছে, তো পাখা বড় হয়ে গেছে, আইসা ছাইটা দিতেছি। কলি রেডি হও, ওরে রাইখা গেলে না জানি, ভাবছিলাম কয়দিন বেড়াবে, কিন্তু রাইখা যাওয়া যাবে না, রাইখা গেলে না জানি কি করবে। আমার সামনে কোনোদিন কথা বলো না যে সে আজকে, মানে ওর চিন্তা এটাই যে এতদিন কোনোদিন কথা বলিনি, আজকে কথা বলতেছি ডাইরেক্ট। কলি রেডি হইতেছে, এদিকে ও আমাকে আবার বলতেছে, সাবধান করে দিচ্ছে, সাবধানে থাকিস, আজকে বাসায় আইসা এতদিন যা দেখোস নাই তুই আমার সেই রূপ আজকে দেখে ফেলবি, তোর আজকে কি করুম জানি না। আইসা জানি তোর না দেখি, তোর যদি দেখি আর চোখের সামনে যদি পড়স, তুই তোর খবর আছে আজকে। আচ্ছা আমি চিৎকার করে হাসতেছি আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে ওই টাইমে, ওইটা শুই না। বললাম থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, যে কথাটা আমার ভিতরে ছিল আমি বলতে চাইছিলাম সেটা আল্লাহ আপনার মুখ দিয়ে বের করছে, তার মানে আল্লাহ আমার ডাক কবুল করে নিছে অলরেডি। আমি মনের ভিতরে কথাটা ধারণ করার সাথে সাথে আল্লাহ কবুল করে নিছে যে আপনার আমার এই শেষ দেখা, আর দেখা হবে না। আপনি বলুন না যে আপনি যেন আইসা আমার না দেখেন, একটু সমস্যা হবে, ওইটা তো পরের সাবজেক্ট, আইসা যেন না দেখেন। আর আমিও বলতেছি, এটা আমার মনে ছিল যে আপনার মুখ আমি আর দেখতে চাই না।